দর্শক, আজ বাংলার দুটো সবচেয়ে বড় খবর নিয়ে আজ জবাব চায় বাংলাতে আমি ময়ূক রঞ্জন ঘোষ এসেছি। দুটো খবরই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দুটো খবর রাজ্য রাজনীতির অনেক কিছু বদলে দিতে পারে এবং তার থেকেও ইম্পর্টেন্টলি সিস্টেম বদলে যেতে পারে, বাংলার প্রশাসন বদলে যেতে পারে। এক, বিনীত গোয়েলকে হয়তো সরিয়ে দিতে পারে রাজ্য সরকার। যদি বিনীত গোয়েলকে রাজ্য সরকার সরায়, এটাও একটা নজির সৃষ্টি হবে, কারণ কলকাতা হাইকোর্ট বলেছে রাজ্যের কোর্টে বল বিনীত গোয়েলকে সরিয়ে দিতে পারে, শাস্তি দিতে পারে, ব্যবস্থা নিতে পারে রাজ্য সরকার। এবং তার থেকেও বড় প্রশ্ন, বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরে যাচ্ছেন। এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। এবং দুটো বিষয় এই মুহূর্তে আজকে কি নিয়ে বিতর্ক হবে গোটা বাংলা এই মুহূর্তে, যে দুটো ব্রেকিং এই মুহূর্তে দেখতে চায়। ব্রেকিং নাম্বার 1, কর্তৃত্ব হারাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর পুলিশ মন্ত্রী থাকবেন না, নতুন কেউ পুলিশ মন্ত্রী হতে চলেছেন বাংলার। প্রথম ডিবেট এবং দ্বিতীয় ডিবেট, আর কয়েক মিনিটের মধ্যেই বিপদ বাড়ছে বিনীতের। বিনীত গোয়েলকে অনেকদিন প্রোটেক্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এবার বিনীত গোয়েলকে প্রোটেক্ট করার লোক চলে যাচ্ছে। দুটো ডিবেট একসঙ্গে আগামী 1 ঘন্টা। এবং তার থেকেও বড় কথা, প্রথম যে ডিবেট, প্রথম যে খবর আপনাদেরকে দেব মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে স্বীকার করছেন পুলিশ তার কথা শোনে না, প্রশাসনে তার কর্তৃত্ব কি কমে যাচ্ছে। আজ তার জবাব বাংলার মানুষ চায়। সরকারের নিয়ন্ত্রণ নেই মমতার। সবচেয়ে বড় টকিং পয়েন্ট এই মুহূর্তে, সবচেয়ে বড় আলোচনা, পর্যালোচনা, কাটা ছেঁড়া করার প্রয়োজন। মমতার কন্ট্রোল নেই পুলিশে, এক ভয়ঙ্কর পরিস্থিতি। প্রশাসনের নিজের কর্তৃত্ব হারাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি পুলিশ মন্ত্রী, যিনি মুখ্যমন্ত্রী। সরকারের নিয়ন্ত্রণ নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বোঝাই যাচ্ছে যথেষ্ট বিরক্ত। এবং তার থেকেও বড় কথা, একে একে সমস্ত ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে কি বেরিয়ে যাচ্ছে এবং সে কারণে পুলিশের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ বাড়ছে। পুলিশ কি আর কন্ট্রোলে নেই তৃণমূল কংগ্রেসের? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জিনিস আপনারা মিস করবেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, এটা কি আমি বলছি পুলিশে কন্ট্রোল নেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনে কন্ট্রোল চলে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কন্ট্রোল নেই প্রশাসনে। মমতা বন্দ্যোপাধ্যায় আজ যে প্রেস কনফারেন্স করেছেন, যদি আপনারা মিস করে গিয়ে থাকেন, রাত 8টার সময় সেই প্রেস কনফারেন্স শুনুন। তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা রয়েছেন, যারা পার্টি অফিসে বসে জবাব চায় বাংলা দেখছেন, বাড়িতে যারা দেখছেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান করেন, সেই সমস্ত তৃণমূল কর্মীরও এই অংশটি দেখা উচিত, কারণ এক নতুন দিগন্ত আসতে চলেছে রাজ্য রাজনীতিতে। সত্যিই কি মমতা বন্দ্যোপাধ্যায় আর পুলিশের ওপর কোনো কন্ট্রোল রাখতে পারছেন না? শুনি। আমি একটা কথা বলি, রাজীব কুমার তুমিও আছো, এটা কিন্তু প্রেসের সাথে ডাইরেক্ট কানেক্টেডও আছে। কিছু জিনিস ইমিডিয়েট ইউ টেক কেয়ার। হয়তো তুমি চেষ্টা করো, কিন্তু লোকাল পুলিশ ইজ নট হেল্পিং। সবাইকে বলছি না, আমি একাংশ। পলিটিক্যাল নেতাদের নামে সবাই বদনাম করে বেশি। 5 টাকা খেলে 500 টাকা বলে দেয় চোর। কিন্তু পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে 10 বার ভাবে জনগণের টাকা খাওয়া কি উচিত। তাদের নিজস্ব একটা দায়বদ্ধতাও থাকে। কিন্তু লোয়ার লেভেলে কিছু অফিসার, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো, সিআইএসএফ টাকা খেলেও আমাদের লোকেদের ধরবার অধিকার আছে, এটা মাথায় রাখো। কারণ চুরি হলো তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস, আর চুরি করবে সিআইএসএফ টাকাকে বা পুলিশের একাংশ টাকাকে। আমি এটা টলারেট করব না। আপনি যে কাজটা করেন, আপনি যে কোনো কাজ করতে পারেন। আপনি হয়তো কোনো হাসপাতালে ডাক্তারের কাজ করেন, আপনি কোনো নিউজ চ্যানেলে হয়তো আমার মতন সাংবাদিকের কাজ করেন, আপনি হয়তো কোনো দোকানে হেল্পারের কাজ করেন, বাসের ড্রাইভারের কাজ করেন, বা আপনি হয়তো শ্রমিকের কাজ করেন। কিন্তু আপনি আপনার কাজটা সৎভাবে করেন। অর্থাৎ আপনার যদি কাজ থাকে মাটি কাটা, আপনি সৎভাবে দিনের শেষে যে আপনার সুপারভাইজার, যে আপনার কন্ট্রাক্টর, তাকে আপনি বলবেন যে আমি কিন্তু এই কাজটা করেছি। আমি অনেক ভাইদের দেখেছি যারা সিকিউরিটি গার্ডের কাজ করেন। সিকিউরিটি গার্ডের যে কাজটা করেন দিনের শেষে 10 ঘন্টা 12 ঘন্টা পরে, সে কিন্তু নিজের সুপারভাইজারকে এটা জবাবদিহি করতে পারে, আমি টানা দাঁড়িয়েছিলাম 12 ঘন্টা, ব্রেক নিয়েছি 3 বার, এবং
টানা অতন্ত্র প্রহরীর মতন দাঁড়িয়ে আছে। ঠিক সেভাবে আমি যে এই 1 ঘন্টা জবাব চায় বাংলা করছি, সে কাজটা নিষ্ঠার সাথে করছি। নিষ্ঠার সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কাজটা করছেন না বলে দীর্ঘদিন ধরে কমপ্লেন আসছে, এবং তার পাশাপাশি অনুযোগ, ক্ষোভ, বিক্ষোভ তার দলের মধ্যেই আসছে। পুলিশ কোনো কাজ করে না, পুলিশ আসলে দলদাসের কাজ করে, এবং তারও কর্তৃত্ব বোধহয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর নেই। কার হাতে আছে? পুলিশ মন্ত্রীর হাতে পাওয়ার যদি না থাকে, পুলিশ মন্ত্রীর হাতে কন্ট্রোল যদি না থাকে, কার হাতে কন্ট্রোল চলে গেল পুলিশের? মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কতগুলো দপ্তর আছে আমি দেখবো, এবং প্রত্যেকটা দপ্তরে আসলে কি যোগ্য না অযোগ্য একজন মন্ত্রী বসে রয়েছেন। অনেকগুলো দপ্তর রয়েছে, এক এক করে দেখাবো, কিন্তু সেই দপ্তরগুলোর মাথায় যিনি রয়েছেন তিনি সেম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পুলিশ মন্ত্রী। কতগুলো দপ্তর রয়েছে, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেল, কর্মীবর্গ ও প্রশাসন ফেল, স্বাস্থ্যমন্ত্রী, আমি তো আর কোনো কথাই বলবো না আরজিকর কাণ্ডের পরে, স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দীপ ঘোষের ছাতা হিসেবে ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তথ্য, ভূমি ও ভূমির সংস্কার, মাইলের পর মাইল জমি, লাভ জিহাদের মতো ল্যান্ড জিহাদ শব্দ বাংলায় চলে আসছে। বাংলায় ভূমি চুরি হচ্ছে, রোহিঙ্গারা এসে বসে পড়ছে। সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী, সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী বাংলার কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নয়। আপনারা বাংলার মানুষ। যারা সংখ্যালঘু উন্নয়ন দপ্তর চালাচ্ছেন বলে মনে করছেন, আসলে চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাদ্রাসা শিক্ষা, এখানেও মমতা বন্দ্যোপাধ্যায়। মানে একজন মানুষ কতগুলো ডিপার্টমেন্ট সামলাবেন? পার্বত্য বিষয় মমতা বন্দ্যোপাধ্যায়, পরিকল্পনা ও পরিসংখ্যান কর্মসূচির রূপায়ণ মমতা বন্দ্যোপাধ্যায়। কতগুলো মন্ত্রিত্ব হলো, গুনুন গুনুন গুনুন। উদ্বাস্তু ও পুনর্বাসন মমতা বন্দ্যোপাধ্যায়। মানে আমি একবার এই মুহূর্তে যিনি ক্যামেরার পেছনে রয়েছেন, আমার যিনি সহকর্মী, আমি যদি সঞ্চালনার কাজের পাশাপাশি তারই কাজটাও করি, আমি কি করতে পারবো? আচ্ছা ধরে নিন ক্যামেরার কাজটা আমি করতে পারবো না, কিন্তু যে এইখানে টিভিতে যে গ্রাফিক্সগুলো চালাচ্ছেন যে ভদ্রলোক, তার কাজটাও কি আমি করব? না। আবার সাংবাদিক হিসেবে আমাকে অনেকগুলো কাজ করতে হয়, কিন্তু এই মুহূর্তে যিনি আমার সাউন্ড কন্ট্রোল করছেন তার কাজটাও কি আমি করব? মানে ধরে নিন হাসপাতালে বা হোটেলে বা কোনো আপনার ছোট দোকানে আপনি সমস্ত কিছু করেন, সে করতেই পারেন, কিন্তু রাজ্য চালাচ্ছেন আপনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য চালাতে চালাতে ভুলে গেছেন তিনি কোনো ক্লাব চালাচ্ছেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গেছেন যে কিছু জিনিস ছাড়তে হয়, এবং সেবারই প্রথম টের পেয়েছিলাম আমরা যখন বিনীত গোয়েলকে সরাতে পুলিশ মন্ত্রীর হাত কাঁপছিল। পুলিশ মন্ত্রী ভয় পাচ্ছিলেন যে বিনীত গোয়েলকে যদি সরিয়ে দিই কালকে তো আমাকে সবাই সরিয়ে দেবে। দফা 1 দাবি 1, মমতা ব্যানার্জির পদত্যাগ। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী ব্যর্থ, স্বাস্থ্যমন্ত্রী ব্যর্থ, মাদ্রাসা এবং সংখ্যালঘু উন্নয়ন দপ্তর ব্যর্থ। কিন্তু এখন সবচেয়ে বড় ব্রেকিং নিউজ যেটা নিয়ে আমরা আলোচনা এবং তার পাশাপাশি কাটাছেঁড়া করব, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সিআইডির ওপর ভরসা রাখতে পারছেন না। সিআইডি ভাবুন, এই মুহূর্তে সিআইডিকে এবং এসটিএফ রিশাফল করে দেবেন, অর্থাৎ একেবারে খোলনমচে বদলে দেবেন। ভাবুন, পুলিশ মন্ত্রী বলছেন সিআইডিকে খোলনমচে বদলে দেওয়ার, এসটিএফ এর মাথা বিনীত গোয়েলের উপর ভরসা রাখতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। কি হচ্ছে এই রাজ্যে? বড় সড় কোনো রদবদল। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শুনবো আগে। তুমি এসটিএফ কে স্ট্রং করো, অ্যান্টি করাপশন ব্যুরোকে স্ট্রং করো, আমি সিআইডি রিসাপেল করব, টোটালটাই তোমার দায়িত্ব দিচ্ছি। তুমি সমস্ত প্রস্তাব আমায় দেবে। ভালো করে শুনলেন নিশ্চয়ই। এসটিএফ এর মাথায় কে? কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল, তাকে তো এসটিএফ এ পাঠানো হলো। তার মানে এসটিএফ ভালো করে কাজ করছে না। এসটিএফ এ মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্দেহ তৈরি হচ্ছে বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়া হতে পারে বলে কি বিনীত গোয়েলের কোথাও গিয়ে মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর কয়েকদিন হয়তো মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী, তারপরে অন্য কেউ আসবে, সে কারণে কি নতুন কোন সমীকরণ তৈরি হচ্ছে? এই সমস্ত কিছু স্পেকুলেশন। কিন্তু এর পরের অংশটি শুনবো যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আরো মারাত্মক কথা বলছেন, শুনবো। যার যার বিরুদ্ধে কমপ্লেন আছে, কমপ্লেন পেলে ক্রস চেক করো। কেউ মিথ্যে কথা বলেও কমপ্লেন করে। সত্যি যদি প্রবলেমটা জেনুইন হয় তাহলে টেক স্ট্রং অ্যাকশন। কেউ বাধা দেবে না, আর কেউ বাধা দিলে আমি শুনবো না। আমি তো আমার কথাই শুনবো না, মানে আমি নিজের কথা বলছি। আমাকে যদি ক্ষমা না করি তাহলে তোমরা কাকে ভয় পাচ্ছ? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ভয় ডরহীন ভাবে কাজ করো, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলছেন পুলিশ টাকা তোলে। মানে ভাবুন, লিডারশিপ
বা নেতৃত্ব যিনি দিচ্ছেন, ধরে নিন সচিন তেন্ডুলকার বা সৌরভ গঙ্গোপাধ্যায় বা বিরাট কোহলি, আজকের জমানার বিরাট কোহলি বা মহেন্দ্র সিং ধোনি বলছেন, আরে আমার টিমে KL রাহুল একদম বাজে, আমার টিমে রোহিত শর্মা টাকা তোলে, আমার টিমে এই প্লেয়ার ব্যাটিং করে। তা তুমি ক্যাপ্টেন হিসেবে কি করছো? ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেনকে সর্বপ্রথম পদত্যাগ করতে বলা হয়। এখানে তুমি রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে পদত্যাগ করে প্রমাণ করে দিক যে নতুন করে টিমটা তৈরি হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো বলতে পারেন না, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুটো জিনিসের একটা করবেন, হয় তিনি বলবেন তিনি লিডার হিসেবে রেসপন্সিবিলিটি আমার, আমি পদত্যাগ করছি বা নতুন করে টিম সাজাচ্ছি, নয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো বলা বন্ধ করুন। কারণ আমি আজ গোটা বাংলার যে পুলিশ কর্মীরা রয়েছেন, একেবারে নিচু তলায় যে পুলিশ কর্মীরা কাজ করেন, তাদেরকে একটা সময় ছিল গণশত্রু বানানোর কাজ করা হচ্ছিল ডাক্তারদেরকে। ভয়ঙ্কর খেলায় মেতেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। প্রথমে ডাক্তারদেরকে গণশত্রু বানানো হলো, এবার নিচুতলার পুলিশ কর্মীদেরকে, মানে এরপর আপনাদের মধ্যে একটা সাইকোলজিক্যাল জায়গা তৈরি করে দেওয়ার চেষ্টা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন যে পুলিশ ঘুষ খায়, পুলিশ খারাপ, নিচুতলার পুলিশ রাজ্যের কথা মানে না, নিচুতলার পুলিশ সরকারের কথা মানে না, যা ভালো তাহা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার চারপাশে যারা বসে রয়েছেন নেতারা। আরে নেতারা ঘুষ খায় না, আপনি বলছেন পুলিশ ঘুষ খায়, এবার পুলিশ যদি মুখ খুলতে শুরু করে তাহলে কি হবে? এই প্রশ্নটা করে আমি এরপরের যে অংশ মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো, এবং এটা খুব ভয়ঙ্কর একটি অংশ। রাজ্যের পুলিশ মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, আবারও বলছি, এই মুহূর্তে যারা 8টা 12 বাজে যারা শুনছেন, আমাকে শুনছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অংশটি শুনবেন, কোথাও যাবেন না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় খুব সিরিয়াস একটা ডিবেট উস্কে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি জানেন অনুপ্রবেশকারীরা কোথায় আছে? মমতা বন্দ্যোপাধ্যায় কি জানেন সন্ত্রাসবাদীরা কোথায় লুকিয়ে আছে? পুলিশ জানে, কিন্তু পুলিশ একটা কিছু করছে না, করবে না। কেন করবে না? পুলিশ মন্ত্রী বিদায়ী পুলিশ মন্ত্রী হচ্ছে বলে, নতুন কেউ আসছে বলে তাকে চাপে ফেলার জন্য? একবার শুনি সেই অংশটা, কোথাও যাবেন না, আগামী 1.5 মিনিট প্লিজ এই অংশটা শুনুন। ওই জামতারা গ্রুপ আছে, আপনারা জানেন তাই তো? চক্রটা ঝাড়খণ্ড, বিহার এসব জায়গাকে কেন্দ্র করে বিভিন্ন পলিটিক্যাল পার্টির সেল্টারে থেকে তারা আসছে, বিভিন্ন মলে এসে আড্ডা মারছে, গ্রুপিং তৈরি করছে, অপারেশন করছে, কোথাও না কোথাও গেস্ট হাউসে ভাড়া নিয়ে নিচ্ছে, অনেক সময় সাংবাদিকদের সাথেও মিশছে, রাজনৈতিক দলের লোকেদের সাথেও মিশছে। আর পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন, শপিং মল সবচেয়ে ভালো জায়গা। আমি এখন থেকে শপিং মলগুলোকে সাবধান হতে আবেদন জানাবো। আমরা কিছু কমপ্লেন পেয়েছি কিছু কিছু জায়গায় যেখানে ফেক কারেন্সি আসছে। কয়েকদিন আগে একটা জায়গায় আগুন লেগেছিল, আপনারা নিশ্চয়ই জানেন, আমি নাম বলছি না। এবং কয়েকদিন আগেও অনেকবার আগুন লেগেছিল, 2 মাসে 2বার। আমরা অনেকগুলো ইম্পিউট পেয়েছি। এই সব জায়গায় এসে এরা শেল্টার নেয়। কর্তৃত্ব হারাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং কি এটাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কোনো কন্ট্রোল নেই, এবং কন্ট্রোল নেই বলেই হাইকোর্ট বলার পরেও বিনীত গোয়েলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই হয়তো বিদায়ী পুলিশ মন্ত্রী হতে চলেছেন, এরকম সম্ভাবনা রয়েছে। যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে একবার নিজেদের মধ্যে আলোচনা করে নেব। এই মুহূর্তে যারা রয়েছেন তাদের সাথে আলোচনা করে নেব। রয়েছেন ঝন্টু বড়াইক অধ্যাপক, রয়েছেন অরিত্র অভিনেতা, এবং অঙ্কন এই মুহূর্তে রয়েছেন বিজেপি মুখপাত্র। আমি প্রত্যেকের কাছে যাব। আমি ঝন্টু বড়াইক আপনার থেকে একদম ক্যাপসুল হিসেবে আপনার আনইন্টারাপ্টেড বক্তব্যটা জানার চেষ্টা করব। মমতা বন্দ্যোপাধ্যায় কি, আচ্ছা আমি একবার একটু ইন্টারাপ্ট করছি আমাকে, আমার সাথে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির রয়েছেন, ভরতপুরের বিধায়ক। হুমায়ুন দা, ময়ূক বলছি, জবাব চাই বাংলা থেকে, কেমন আছেন? ভালো আছি দাদা, আপনি ভালো আছেন? দাদা আমার হাতটা কি আপনি দেখিয়ে দেবেন? আমার দেখুন তো, উন্নতি, টিআরপি সবকিছু ঠিক হবে কিনা। আপনি বলেছিলেন পুলিশ মন্ত্রী করতে হবে অভিষেক ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে একটু রিলিফ দিতে হবে। এ তো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পুলিশ কন্ট্রোলে নেই, এটা কি হচ্ছে দাদা? দেখুন, উনি মুখ্যমন্ত্রী, আমাদের সকলের গার্জেন, তিনি পশ্চিম বাংলার সাংবিধানিক দিক থেকে সর্বোচ্চ পদে আছেন, আসীন আছেন। তিনার কাজ নিয়ে আমাদের কোনো দিন কোনো সমালোচনা করিও না, করবো না। কিন্তু আপনি তো বলেছিলেন, হুমায়ুন দা, আপনি তো বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মন্ত্রী করা হোক। আমি বলেছিলাম আমরা প্র্যাকটিক্যাল লোক, আমরা গ্রামগঞ্জে বসবাস করি, আমরা
এটাই বলছি হুমায়ুন দা, এই প্র্যাকটিক্যাল লোক মানে অনেকে খেয়ালি পোলাও করছেন, আমি বুঝতে পারছি আপনার কথা শুনে, আপনি পুরোটা বলতে পারছেন না, কিন্তু আপনি প্র্যাকটিক্যাল লোক হিসাবে আপনি দেখতে পাচ্ছেন কেন, এটাই তো জানতে চায় বাংলা, যে কি কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মন্ত্রী করে মমতা বন্দ্যোপাধ্যায়কে রিলিফ দেওয়া উচিত? মমতা বন্দ্যোপাধ্যায় কি আমি পাচ্ছেন তো না? আগেই বলেছিলাম হ্যাঁ, যে কি? পুলিশের নিচু স্তরের থানাগুলোর অফিসাররা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতাসীন থাকা অবস্থায়, পুলিশ মন্ত্রী থাকা অবস্থায়, মানে এসপি থেকে তাদের উপরওয়ালা বা এসপিরা ঠিক আছেন, কিন্তু থানা লেভেল, আইসি লেভেল, ওসি লেভেল, তারপরে এসডিপিও, অ্যাডিশনাল এসপি, এইসব লেভেলের অফিসাররা ওনারা যে সমস্ত কাজের সঙ্গে যুক্ত, যেভাবে আইন শৃঙ্খলা দেখা কি উচিত, কাজের সঙ্গে? যেভাবে এটাই একটু খোলসা করে বলুন না। মামাটি মানুষ হুমায়ুন দা আপনি মজাদার লোক, আপনি, আমি আমার বিশ্বাস ক্যা গম হ্যায় জিসকো ছুপা রে হো, কি লুকাচ্ছেন? খুল্লা বলে দিন না, যেভাবে বলেছিলেন ভাগীরথীতে কেটে ভাসিয়ে দেবো আমাদেরকে বা হিন্দুদেরকে, খুল্লা আজকে যদি আপনি বলতে পারেন কি কারণে পুলিশের এই অবস্থা। আমি কাউকে কেটে ভাসাবোর কথা বলিনি দাদা, বলুন। আমি আচ্ছা শুধু আচ্ছা, এটুকু আপনি বলেছিলাম, এটা তো বলুন যে পুলিশের নিচুতলা কি সব বিজেপি হয়ে গেছে বা সিপিএম হয়ে গেছে? কি পুলিশের নিচুতলা মানছে না কেন? নিচুর তলার তারা তাদের ব্যক্তিগত সবকিছু সুবিধা এই সরকারের কাছ থেকে নেয়, তারা পাবলিক সার্ভেন্ট, তারা বেতন সহ সবকিছু ফেসিলিটি গভর্নমেন্টের টাকায়, গাড়ি চাপে গভর্নমেন্টের টাকায়, তেলে গাড়ি চাপে শুধু সবকিছু এসপিও করে। চাপে, কিন্তু বিনীত তারা গোয়েলও তো গভর্নমেন্টের বেশিরভাগ টাকাই চাপে, গভর্নমেন্টের টাকা আমাদের টাকা, মানে আলাদা করে কি বলছেন? তো সেটা পাবলিকের টাকা, হ্যাঁ। কিন্তু তারা প্রত্যেক ক্ষেত্রে থানাগুলা, থানার অফিসাররা, সব অফিসার বলছি না, সব থানা বলছি না, কিন্তু ম্যাক্সিমাম থানা তারা নিজেদের মধ্যে নিজেদের স্বার্থকে কায়েম করার জন্য বিভিন্ন জায়গায় তারা তাদের পকেট ভর্তি করার জন্য, মানে তারা থানাগুলোকে আপনিও বলছেন, priority দেয়। হুমায়ুন কবির আমি আপনিও এটার বলছেন পুলিশ জন্যই ঘুষ খায়, বলেছিলাম। মানে পশ্চিমবঙ্গের পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায় যার পুলিশ মন্ত্রী, পুলিশ ঘুষ খায়, আপনিও বলছেন? না, উনি এতটা নিচে কি করে খবর রাখবেন? ওনার পক্ষে না তো আপনার কথা বলছি, আপনি কি দেখেছেন পুলিশ ঘুষ টুস খায়? কিন্তু খাটের তলায়, প্যান্টের পকেটে এইসব জায়গায় টাকা রাখে? 7 দিন আগে বলেছিলাম। ও হুমায়ুন দা, আমি আপনার আমার কথা বলছি, আপনি দৃষ্টিতে দেখেছেন? প্রত্যক্ষ করেছি। আপনি দেখেছেন? নিশ্চয়ই দেখেছি। পুলিশ ঘুষ খায়? নিশ্চয়ই পশ্চিমবঙ্গের দেখেছি। পুলিশ না নিকারাগুয়ার পুলিশ? কোন পুলিশের কথা বলছি? পশ্চিমবঙ্গের তো। নিশ্চয়ই পশ্চিমবঙ্গের, আমার মুর্শিদাবাদের পুলিশের তাহলে কথা তো বদল বলছি। দরকার, আপনি আপনার আমি কথাই মিলে যাচ্ছে। মুর্শিদাবাদে বসবাস করি। তাহলে আপনার কথাই মিলছে, তার মানে কি কোনো একটা হিন্ট পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি মন্ত্রী হতে পারেন, পুলিশ মন্ত্রী? কি মনে হয়? দেখুন, হতে পারেন কি পারেন না এটা সম্পূর্ণ মুখ্যমন্ত্রীর বিষয়। মুখ্যমন্ত্রীর কাছে আমি একটা ক্ষুদ্র বিধায়ক হিসাবে আমি আমার দাবিটা রেখেছি, তিনি মানতেও পারেন, না দাবি মানতে রেখেছেন। পারেন, সেটা সম্পূর্ণ তিনার ব্যাপার। আমি আমার দাবিটা, আমার মনে হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এরকম একটা দায়িত্ব যদি তা তিনি, আপনি এরকম করছেন না, কালকে যদি থানার বড়বাবু মেজবাবুর, আমি শুনেছি মুর্শিদাবাদে প্রচুর গাঁজা কেস, মিথ্যা মামলাতে ফাঁসানো হয়, এবার যদি আপনার বিরুদ্ধে পুলিশরা হঠাৎ করে খেপে যায়? আমার বিরুদ্ধে খেপবে। আমাদের তো সিপিএম এর বিরুদ্ধে যখন রাজনীতি করেছিল না, তখন 27টা মামলা খেয়েছিলাম। আরে আপনি তো এখন সিপিএম নন, আপনি তো শাসক দলের এমএলএ। সাল থেকে 2011 সাল 27টা কেস খেয়েছি, এবং শুধুমাত্র তাদের নীতির বিরোধিতা, তাদের সমালোচনা বা তাদের অন্যায় কাজের বিরোধিতা করার জন্য। আচ্ছা হুমায়ুন দা, আপনি তো মুর্শিদাবাদের মানুষ, আপনার মধ্যে যে নবামিয়ানাটা আছে, মানে ওই খুশি হলে ইনক্রিমেন্ট, আমরা সাধারণত বেসরকারি সংস্থার কর্মীরা ইনক্রিমেন্টের কথা বলি, পারফরমেন্স দেখে পুলিশ মন্ত্রীকে আপনি কত নাম্বার দেবেন 1 থেকে 10-এর মধ্যে? 0 না নেগেটিভ মার্কিং, না 1, 2 না 10? না, আমি তো চোখে চোখ রেখে কথা বলতে হবে হুমায়ুন দা, সত্যিটা বলুন। 10-এর মধ্যে 8 দেব। 10-এর মধ্যে 8 দেব। 8 দেবেন? 10-এ 10 পেতে হবে। 10-এ 10 পেতে হবে, তার মানে আপনি একদম প্রিন্সিপালের মতন বা অভিভাবকের মতন পুলিশ মন্ত্রীকে বলছেন, বাবু পরের বার কিন্তু ভালো রেজাল্ট করতে হবে। পুলিশ অফিসার আছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, তাদের বিরুদ্ধে তাদের কাজের মূল্যায়ন। এটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায় এলে অ্যাকশনটা বেশি নেওয়া হবে? হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হলে কি অ্যাকশনটা বেশি নেওয়া হবে বলে মনে হয়? দেখুন, মুখ্যমন্ত্রী আমাদের এতটাই দক্ষ, এতটাই তিনি যোগ্য, কিন্তু আমি কেন চাইছি, তেনার সময়ের অনেক সংকট, ঠিক তাই কথা।
ঠিক কথা, পুলিশ মন্ত্রিত্বের মতন এত এত কম গুরুত্বপূর্ণ একটা মন্ত্রিত্ব। জন্য আমি বলেছি। হুমায়ুন দা থ্যাংক ইউ হুমায়ুন দা, জমে উঠেছে জবাব চাই বাংলাতে আপনার এই কন্ট্রিবিউশন, থ্যাংক ইউ সো মাচ। আপনি মুর্শিদাবাদের মানুষের সঙ্গে জবাব চাই বাংলা দেখতে থাকুন, আমি এখানে স্টুডিওতে বাকিরা আছে তাদের সাথে কথা বলি, খুব ভালো থাকবেন আপনিও। আমি ঝন্টু বাড়াই, কি বলবেন? মানে ভেতর থেকে এবার ডাক উঠেছে পুলিশ মন্ত্রী। আমি কিন্তু জিনিসটাকে কত দেবেন আলাদাভাবে পুলিশ মন্ত্রীকে? আপনি তো অধ্যাপক। সে তো আমি যা দেবো না দেবো সেই অ্যানালিসিসটা সারা বছর তোমাদের এখানে করেই যাই। আমি তোমাকে ময়ূক বলছি, এটা পুরোটা স্ক্রিপ্টেড। তুমি খেয়াল করে দেখবে রাজ্যের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘু মুখগুলো বিশেষ করে এই মুহূর্তে মমতার এগেনস্টে বলে অভিষেককে করছে। অর্থাৎ অভিষেককে অভিষিক্ত করা একটা যেমন পার্ট, সেটা মমতার স্ক্রিপ্ট। দ্বিতীয়, এই প্রশাসনের প্রতি একটা চরম অনাস্থা প্রত্যেকটা স্তরের মানুষের, তৃণমূলের স্থানীয় স্তরের আছে। তাহলে কাউকে শিখণ্ডী করতে হবে। এর আগে মাস্টারমশাইরা শিখণ্ডী হয়েছিলেন, সরকারি চাকরিজীবীদের ডাকাত উপাধি দিতে হয়েছিল, মমতারই সাফল্যের প্রতীক যে সরকারি চাকরিজীবীরা। এই যে পুরো স্ক্রিপ্ট মেকানিজমটা এই মুহূর্তে মুসলিম মুখগুলো বিশেষ করে, আমি বলছি বিশেষ করে মুসলিম মুখদের দিয়ে কেন করানো হচ্ছে, এই হুমায়ুন বললেন, তার আগে আরেক হুমায়ুন বলেছেন। এটা হচ্ছে এই কারণে, ধরো এই মুহূর্তে সব তত্ত্ব মেনে 26-এর আগে এই তথাকথিত একটা শুদ্ধিকরণ চলবে, যে শুদ্ধিকরণটা আমার মনে হয় কোনো বুদ্ধির জায়গা নেই মমতার, এটা ধরা পড়ে গেছে। এই শুদ্ধিকরণটাই যদি কোনোভাবে অভিষেককে অভিষিক্ত করে একটা নতুন বোতলে পুরনো মদ ঢেলে জনগণকে বোকা বানানোর একটা প্রক্রিয়া চলে, তাহলে এই ফিরহাদ হাকিমদের জায়গায় যে পরবর্তী সরকারে অবশ্যই এরাই দুধেল গাই, এদের নতুন কাউন্টার পার্ট আসে, তাহলে এই যে বিভিন্ন দল ঘেটে খাওয়া, একটু আগে অঙ্কন বলছিল শুধু সিপিএম বাদেও সব দলই ঘেটে খেয়েছে, এই ভেসে যাওয়া লোকগুলো হঠাৎ করে যারা হিন্দু নিধন করবে, কেটে ভাসিয়ে দেবে, এটা পেয়ে অনেক বড় সার্টিফিকেট পেয়ে মমতার সরকারের মুখ হয়ে উঠতে পারেনি, তারা উঠে আসবে। অভিষেক হওয়ার সাথে সাথে এরাও দ্বিতীয় ম্যান হিসেবে উঠবে। একটা ঝন্টুদা, মানে আমরাও যদি আমাদের লব্জে মানে সাধারণ মানে বুলির মধ্যে মুদ্রা দোষ যদি হয়ে যায় দুধেল গাই, এটাও ঠিক না। মানে সংখ্যালঘু মানুষজনকে দুধেল গাই বলাটা ইটসেলফ ইজ আ ক্রাইম আমার মনে হয়। আমি নিয়ে বলছি না, আমাদের গবেষণায় কি হয় জানো তো, কতগুলো বিপ্লবী দিতে হয় কিওয়ার্ড হিসেবে, মানে এটা কতটা অপমানজনক। এটা ডিকশনারিতে ঢুকিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি, করেছে এটা ডিকশনারিতে ঢুকিয়ে দিয়েছে। যাদের নামে বলেছে তাদের বুদ্ধিজীবী তোমার চ্যানেলে বা অন্য চ্যানেলে বসে কি একটা বার প্রতিবাদ করে না? আমি করে না তো, ফলে আমার এটা বলতে তো বুদ্ধিধা নেই। দ্বিতীয়, তোমাকে বলছি মমতা ব্যানার্জির প্রশাসন যখনই কোণঠাসা হয়েছে 19-এর নির্বাচনে পর্যদস্ত হওয়ার পরে মমতা ব্যানার্জি প্রেস কনফারেন্সে কত কিছু বলেছিল না, যে তোমরা ঘুষ খাবেন না, মুখে লিকোপ্লাস্টিক লাগান। কার্যক্ষেত্রে কি হয়েছিল? একদম আমি ঠিক এই জায়গাতে একটু পজ করলাম, বাকি দুজনও বলার বাকি আছে। আমি অঙ্কনের কাছে যাচ্ছি। অঙ্কন, আমাদের দুটো ভাগে আজকে এই বিতর্কটা। প্রথম ভাগ, নির্দিষ্টভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কন্ট্রোল হারাচ্ছেন এবং পুলিশ ওনার কথা শোনে না, এবং দ্বিতীয় ভাগ সেটা আরও ইন্টারেস্টিং, এবং সেটার আগে তোমার আমি প্রতিক্রিয়াটা নিচ্ছি। বিনীত গোয়েলের এগেনস্টে অ্যাকশন নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। এখন অবধি ঘড়ির কাটায় 8:20 কোনো দায়িত্ব বা কোনো কিছু থেকে ওনাকে সরানো হয়নি। বিনীত গোয়েলের এগেনস্টে মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিতেই পারবেন না হয়তো, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানেন না নিজে পুলিশ মন্ত্রী হিসাবে থাকতে পারবেন কিনা। কি মনে হয়? না দেখুন, হুমায়ুন কবির মমতা বন্দ্যোপাধ্যায়কে 10-এ 8 দিলেন পুলিশ মন্ত্রী হিসেবে। আমি বললাম 8টা নম্বর হয়তো উনি এই কারণে দিলেন কারণ ওই হিন্দুদের কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়ার হুমকি দেওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় একটা ক্রিমিনাল অপরাধী হিসেবে ক্রাইম করেছে, উনি অ্যারেস্ট করেননি, ওই জন্য হয়তো 8 নম্বর দিলেন, যে আমাকে অ্যারেস্ট করেনি, মুখ্যমন্ত্রীকে তো আমি 10-এ 8 দিলাম। তো এবার এটা হচ্ছে হলো ঘটনা। আজকের দিনে দাঁড়িয়ে আপনি দেখুন, পুলিশকে কে আজকের দিনে পুলিশের মান সম্মানকে ধুলোয় মিশিয়েছে কে রাজ্যের বুকে? নাম মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশকে বোমা মারুন বলার পর অনুব্রতকে মাথায় হাত বুলিয়ে দিয়েছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। ডিএসপি র্যাঙ্কের অফিসারের সামনে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল হুমকি দিচ্ছেন যে আমি আধ ঘন্টা পর এসে ভেঙে চুরে সবকিছু তছনছ করে দেব। তারপরও পুলিশকে হাত বেঁধে রেখে অনুব্রত মণ্ডলের ওর মাথায় একটু অক্সিজেন কম যায়, ও একটু কম বোঝে, এই বলে ও দক্ষ সংগঠক, ওকে গ্রেফতার করা যাবে না। পুলিশের হাত বেঁধেছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের কাজ ছিল ক্রিমিনালদের ধরে কলার ধরে জেলে ঢোকানো। এই যে চাকরি চোর, গরু চোর, কয়লা চোর, এদেরকে রাজ্যের পুলিশ কলার ধরে জেলে ঢোকাবে, প্রিজন ভ্যানে তুলবে, আমরা এই পুলিশ দেখতে চেয়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন? পুলিশকে দিয়ে ওনার কালী পুজোয় খিচুড়ি বিতরণ করিয়েছেন, পুলিশকে তো এই জায়গায় এনে দিয়েছেন। আজকে পুলিশ ট্যাম্পারিং করেছেন, অনেক কিছু এভিডেন্স ট্যাম্পারিং করেছেন। আজকে ধরুন না, আজকে নিচুতলার পুলিশকে তো উনি বঞ্চিত করেছেন। কি করেছেন? দিয়ে দিয়েছেন প্রাপ্য না, কিন্তু
কিন্তু রাজীব কুমার দেখুন, বিনীত গোয়েল দেখুন, যাদের বিরুদ্ধে করাপশনের চার্জ রয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এভিডেন্স ট্যাম্পারিং এর, তাদের বিরুদ্ধে বিধিবদ্ধ ব্যবস্থা নেওয়ার কাজ ছিল মুখ্যমন্ত্রী, নেননি। একদম একদম আমি তোমাকে একটু থামাচ্ছি, আমি অরিত্রের কাছে যাচ্ছি। অরিত্র বলা শেষ করলে সেকেন্ড যে পয়েন্ট সেটা নিয়ে আমরা কাটাছেড়া করবো। কিন্তু অরিত্র, এটা একটা ভয়ঙ্কর মানে সোশিও অ্যাঙ্গেল যেটাকে বলা হয়, সামাজিক একটা অ্যাঙ্গেল আছে এটার। কিছুদিন আগে অবধি, 2 মাস 3 মাস আগে অবধি লোক খেপানো হলো, গণশত্রু বানানো হলো ডাক্তারদের। এখন নিচুতলার মানে হুমায়ুন কবিরও একদম সিস্টেমেটিক্যালি এই মন্ত্রীরা যেটা করছেন বা বিধায়করা, নিচুতলা তোমার বাড়ির সামনের বড়বাবু, মেজবাবু, হোমগার্ড, কনস্টেবল, তাদেরকে একদম গণশত্রু বানিয়ে দিয়ে মন্ত্রীরা ধোয়া তুলসী পাতা। এটা ভয়ঙ্কর একটা সিস্টেমেটিকভাবে কাজ হচ্ছে। দেখুন, প্রথম কথাটা হচ্ছে যে খুব স্ট্যাটিস্টিক্যালি যদি আমরা এই বিষয়টাকে স্টাডি করি তাহলে আমরা দেখতে পারবো যে এই পুরো ঘটনাটাই একটি সাজানো ঘটনা এবং রাজনৈতিক ঘটনা। তুমিও সাজানো ঘটনা বলছো? না, একদম সাজানো, সাজানো হ্যাঁ সাজানো ঘটনা। কেন বলছি? আমি একদম উইথ এভিডেন্স বলছি। প্রথম কথা হচ্ছে, বলা হচ্ছে যে পুলিশ কিছু পারে না, পুলিশ জানে না, আমরা চেষ্টা করছি। কেন? তার মোদ্দা কারণটা হচ্ছে যে বর্তমান সরকারের জনসংযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং এই মুহূর্তে সরকার সবথেকে বেশি যে সমস্যার সম্মুখীন হচ্ছে সেটা হচ্ছে ট্রাস্ট ডেফিসিট। এবং সরকার বুঝতে পারছে যে তারা যদি অ্যাডমিনিস্ট্রেটিভভাবে মানুষের ওপরে ক্ষমতা কায়েম করতে চায় তাহলে মানুষ আর তার কথা শুনছে না, মানুষ রাস্তায় নামছে, মানুষ রেজিস্ট করছে এবং ল অ্যান্ড অর্ডার ব্রেকডাউন করে যাচ্ছে। তো সেজন্য অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ এ কনসেপ্ট আর মানে গভর্নমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশন আর পলিটিক্স, এই দুটোকে সম্পূর্ণ তারা আলাদা করে দিচ্ছে এবং তারা এমন একটা ভাব প্রতিপন্ন করছে যে দেখো, রাজনৈতিক নেতারা চেষ্টা করছে তাদের মতো করে, আমরা বলছি, ধমকাচ্ছি, চমকাচ্ছি, ইত্যাদি করছি, কিন্তু পুলিশ বা যারা অ্যাকচুয়ালি এই গভর্নেন্সের মেকানিজমটাকে অপারেট করবে তারা কোনোভাবে ব্যর্থ হচ্ছে। এটা আজকে নয়, এই যে পুলিশের প্রতি এই যে পুলিশের ঘাড়ে বন্দুক রেখে কাজগুলো করানো, আমি তো স্পষ্টভাবে তাহলে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করবো যে আরজি করে রাত্রেবেলা যে ঘটনাগুলো ঘটেছিল, যে হোয়াটসঅ্যাপ কলের এগেনস্টে এই স্পষ্ট কথা এর আগেও মিডিয়ায় বহুবার এসেছে, সিবিআই এর কাছেও এই নিয়ে আলোচনা হয়েছে যে হোয়াটসঅ্যাপ কলের কার সাথে হোয়াটসঅ্যাপ কল হয়েছিল বলুক না, টালা থানার ওসির, যেই হিসাবে তিনি পরে বলেছিলেন যে উপর মহলের অর্ডার এসেছিল, সেই জন্য তিনি এই ধরনের কাজগুলো করেছেন। এই হোয়াটসঅ্যাপ কলটা কার? তারপরে কিন্তু অনেক অফিসাররা এই নিয়ে অনেক আন্দোলন করেছিল যে হোয়াটসঅ্যাপ কলের হিসেবে নয়, আমরা লিখিত অর্ডারের হিসেবে কাজ করব। দ্বিতীয় কথাটা হচ্ছে, বিনীত গোয়েল আজকে যে কাজ করেছেন, কলকাতা হাইকোর্ট গুরুত্বপূর্ণ অবস্থান নিয়েছেন, আমি তো সরাসরি বলছি কন্টেম্পট অফ কোর্ট হওয়া উচিত। আমি ঠিক এই জায়গাতে আমার যদি প্লে বাটন, মিউট বাটন, পজ বাটন থাকে, আমি ঠিক এই জায়গাতে অরিত্রকে একটু পজ করছি, কারণ আমাদের দ্বিতীয় টপিক এই মুহূর্তে যে দ্বিতীয় টপিক এবং যেটা প্রথম টপিকের একদম একদম অঙ্গাঙ্গিকভাবে যুক্ত, দ্বিতীয় টপিক, বিপদ বাড়ছে বিনীত গোয়েলের। কেন বলছি? 3 জন যারা অতিথি রয়েছেন, বিশেষজ্ঞ রয়েছেন, তাদের কাছে যাব, ঝন্টু বড়াইকের কাছে যাব অরিত্র এবং অঙ্কনের কাছে। কিন্তু তার আগে দেখে নিতে চাই বিপদ কেন বাড়ছে বিনীত গোয়েলের। বিনীত গোয়েল একটা ভয়ঙ্কর, মারাত্মক, নিন্দনীয় একটি কাজ করেছিলেন এবং এটা সিনিয়র আইপিএস অফিসার হিসেবে কি করে করেন জানি না। রাজনৈতিক কর্মী, বিরোধী দল, সাংবাদিকদের ওনারা চিঠির পর চিঠি পাঠান, একটা ভুল, একটা সামান্যতম সিলি মিস্টেক হলেও তারা চিঠি পাঠিয়ে শোকজ করে থানায় নিয়ে গিয়ে জেরা করেন। বিনীত গোয়েলকে কি জেরা করা হয়েছে? বিনীত গোয়েলকে কি শাস্তি দেওয়া হবে? অভয়ার নাম বলে দিয়েছিল, অভয়ার আসল নাম, তার পরিচয়, সমস্ত কিছু বলে দিয়েছিল। সেটা করা যায় না। বিনীত গোয়েল ঠিক কি মারাত্মক অপরাধ করেছেন এবং তার জন্য সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট সমস্ত জায়গায় বিনীত গোয়েল অপদস্থ হচ্ছেন। একবার দেখবো। আমরা একটা আনফর্চুনেট ইনসিডেন্ট হয়েছে, সেকেন্ড ইয়ার পিজি স্টুডেন্ট, ওনার ডেথ হয়েছে। ইনভেস্টিগেশন আমরা করছি আর যা সম্ভব প্রয়োজন প্রত্যেকটা স্টেপস না হচ্ছে। থ্যাংক ইউ। বিপদ বাড়ছে বিনীত গোয়েলের। কেন? কারণ আজ হাইকোর্ট কি বলেছে একবার এক ঝলকে দেখে নেবে এবং তারপর আপনাদের প্রতিক্রিয়া এবং আমাদের যারা প্যানেলিস্ট রয়েছেন তাদের প্রতিক্রিয়া নেব। বিনীতের বিপদ বাড়ি। প্রাক্তন সিপির বিরুদ্ধে জনস্বার্থ মামলা করা হয়েছিল। জনস্বার্থ মামলার পেটিশনার ছিলেন অনামিকা পাণ্ডে, অমৃতা পাণ্ডে। আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাট মামলাতে একটি আলাদা করে একটি হিয়ারিং ছিল যাতে ডিওপিডিকে অব্যাহতি দেয় হাইকোর্ট। কারণ বিনীত গোয়েল এই যে নাম বলে দিয়েছেন, অভয়ার আসল পরিচয় বলে দিয়েছেন, তা নিয়ে অনেক জলঘোলা হয় এবং তারপর ডিওপিডি অর্থাৎ কেন্দ্র, অমিত শাহ দপ্তরকে অব্যাহতি দেওয়া হয়। কারণ বিনীত গোয়েল এখন রাজ্যের একজন আইপিএস অফিসার। আইপিএস এর বিরুদ্ধে ব্যবস্থার দায়িত্ব রাজ্যের। যদি সার্ভিং আরপিএস হন, বিনীত গোয়েল যদি সেন্টারে কাজ করতেন এই মুহূর্তে, তাহলে সেন্টার দেখতো, কিন্তু এই মুহূর্তে রাজ্যকে ব্যবস্থা নিতে হবে। রাজ্য ব্যর্থ হলে কেন্দ্রের ভূমিকা, অর্থাৎ বিনীত গোয়েলের বিরুদ্ধে যদি কেউ ব্যবস্থা নিতে পারে সেটা রাজ্য নেবে, মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন। কেন্দ্রের উত্তরে হলফনামা তলব করেছে আদালত। হাইকোর্ট
একদম বল ঠেলে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা নেবে কি নেবে না। মমতা বন্দ্যোপাধ্যায় প্রোটেক্ট করার জন্য জনপ্রিয়, সন্দীপ ঘোষকে প্রোটেক্ট করেছেন, শেখ শাহজাহানকে প্রোটেক্ট করেছেন, ভাবুন এগুলো সব পুলিশ মন্ত্রী হিসেবে প্রোটেক্ট করেছেন, বিনীত গোয়েলকেও অনেকটা প্রোটেক্ট করার চেষ্টা করেছেন, কিন্তু এগুলো তো পানিশেবল অফেন্স। আপনি এভাবে বলতে পারেন না, একজন রেপ ভিকটিমের নাম এভাবে তার পরিচয় রিভিল করে দিতে পারেন না, মারা যাওয়ার পরেও তাকে মিনিমাম সম্মানটুকু দিন। ভারতে ন্যায় সংহিতা অনুসারে এর যে দফাগুলো এবং বিএনএস রুলটা একবার আমি দেখার চেষ্টা করবো এই মুহূর্তে। বিনীত গোয়েলের কি শাস্তি হতে পারে এবং রাজ্য চাইলেই কি কেস ওপেন হতে পারে, ধর্ষিতার নাম বললে কি শাস্তি, নির্যাতিতার নাম পরিচয় বললেই জেল অবধি হতে পারে, জেলের মেয়াদ হতে পারে 2 বছর পর্যন্ত। যদি প্রমাণিত হন তাহলে 2 বছর অবধি, এই যে আপনারা ফেসবুকে রিলস বানাচ্ছেন আপনাদের ব্যবসায়িক স্বার্থে, অভয়ার নাম যে আপনারা পরিচয় জানিয়ে দিচ্ছেন, জরিমানা হতে পারে, জেল হতে পারে, সাবধান হন আপনারা। এবং উইকিপিডিয়াকেও সাবধান করেছে ভারত সরকার, বিএনএসের 72 নম্বর ধারায় এর উল্লেখ রয়েছে খুব নির্দিষ্টভাবে। এটা একটা পানিশেবল অফেন্স। আমি 3 জনের কাছে যাব, কিন্তু তার আগে একবার দেখে নেব সুপ্রিম কোর্টে ব্যাকএন্ডে সুপ্রিম কোর্টে এটা নিয়ে কি কথোপকথন চলেছিল, একবার দেখে নেব। সুপ্রিম কোর্টে কি নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, প্রকাশ করা যাবে না নির্যাতিতার পরিচয়, তারপরেও অসভ্যতামি চলেছে, রিলস বানানো হয়েছে, অভয়ার মুখ, তার ছবি, তার ব্যক্তিগত ছবি সমস্ত কিছু পাবলিক করে দেওয়া হয়েছে, সংবাদ মাধ্যমে প্রকাশ করা যাবে না নাম। আমরা দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে বিপ করছি, একটা আইপিএস অফিসারের কথোপকথন বিপ করা যায় না, আমাদের করতে হচ্ছে, কারণ তিনি এতটাই অপদার্থতার কাজ করেছিলেন। নাম নেওয়া যাবে না সোশ্যাল মিডিয়াতেও নাম নিয়ে অনেকে করছেন, সাবধান হন আপনারা। বিনীত গোয়েল যদি ফাঁসেন আপনারাও কিন্তু ফাঁসবেন। পরোক্ষভাবেও পরিচয় প্রকাশ করা যায় না, তার মা বাবার মুখ দেখানো যায় না, নির্যাতিতার মৃত্যুর পরেও পরিচয় গোপন রাখতে হয়। এটা সুপ্রিম কোর্টের 2019 সালের একটি অর্ডারে, এবং সেটা নিয়ে আমি অরিত্রর কাছে যাব। মৃতার আত্মীয়ার অনুমতি দিলেও একই নিয়ম, অর্থাৎ আজ যদি পার্ক স্ট্রিট রেপ কেসের ভিকটিমের ফ্যামিলি বা অভয়া কেসের যারা মা বাবা রয়েছেন, কাকু কাকিমা রয়েছেন, তারাও যদি অনুমতি দেন, তারাও যদি নাম বলেন, সেই নামও প্রকাশ করা যায় না। অরিত্র, আমি ঠিক বলছি না ভুল? এবং বিনীত গোয়েল কিভাবে ফাঁসতে পারেন যদি রাজ্য সরকার দায়িত্ব নেয়, কারণ এই মুহূর্তে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবেন সেশন জাজ, একদম সরাসরি। এগুলো তো আইন আছে আমাদের দেশে, নথিতে নির্যাতিতার নাম বাইরে বেরোতে পারে, এটা প্রিভেন্ট করার দায়িত্ব কেন্দ্র রাজ্যের। এমন আশঙ্কা থাকলে নথি থাকবে মুখ বন্ধ খামে। অরিত্র, এই যে তালিকা, এই যে সংস্থানগুলো আইনের, আর বিনীত গোয়েলের একেবারে দায়িত্ব জ্ঞানহীন একটি কাজ, কি বলবে? আপনি শুধু আইপিএস বিনীত গোয়েলের কথা বলছেন, আমি আরও এক ধাপ এগিয়ে রাজ্য সরকারের এমপি রচনা ব্যানার্জির কথাটা আপনাকে মনে করতে বলবো, যেখানে তিনি দীর্ঘদিন বাদে একটি রিল প্রকাশ করে কেঁদে কেটে সেখানেও নির্যাতিতার নাম বলেছিলেন, এবং সেই নিয়েও আজ পর্যন্ত কোনো রকম ব্যবস্থা হয়নি। বিনীত গোয়েল তো তাও একজন সিভিল সার্ভেন্ট, আর রচনা ব্যানার্জি আপনাকে মাথায় রাখতে হবে তিনি কিন্তু ল মেকার, একজন পার্লামেন্টেরিয়ান। কোনো ব্যবস্থা, কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন, একটা শোকজ পর্যন্ত দল থেকে। অরিত্র, যেহেতু তুমি এখন আনইন্টারাপ্টেড বলছো এবং তুমি বলার সময় এই রচনা ব্যানার্জির কথা বললে, একবার দর্শককে কনটেক্সটটা বোঝানোর জন্য রচনা ব্যানার্জি ঠিক কি বলেছিলেন একবার শুনবো ছোট করে। এই আওয়াজ উঠিয়ে রাখবেন যতক্ষণ না সুবিচার পায়, এই আওয়াজটা তুলে রাখবেন। বাবা মা যেন সুবিচার পায়, দোষী যেন শাস্তি পায়, এই আওয়াজটা তুলে রাখবেন। আমরা সবাই মিলে শপথ করব আমাদের যে ডক্টর যে ধর্ষিতা হয়েছেন, সেই ধর্ষিতা যারা করেছে তারা দোষী, তার যে যদি শাস্তি হোক। এদেরকে কবে তলব করা হবে অরিত্র? দেখুন, তলব করা তো মানে আপনি একেবারে ভারতীয় ন্যায় সংহিতার যা হিসেব দেখালেন, ইমিডিয়েটলি সাসপেন্ড হওয়া উচিত, জেল হওয়া উচিত, এবং মানে একটা শোকজ সামন পর্যন্ত করে না। এবং তার কারণটা হচ্ছে, দেখুন, ডিসিপ্লিন শেখানোটা যে রাজনৈতিক দলের কর্তব্য হওয়া উচিত সেটা এরা নিজেরাই জানে না, কারণ আদ্যন্ত ক্রাইমকে পোষণ করাটাই যেন এই দলের একটা এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে। এবং সেই কারণে আজকে দেখুন এতদিন হয়ে গেছে, এত লোকেরা বারবার নাম বলছে। 2019 সালে ভারত সরকারের সরাসরি গাইডলাইন রয়েছে, সেই গাইডলাইনে একেবারে 5 নম্বর পয়েন্ট আপনি দেখে নেবেন, ওয়েবসাইটে পাওয়া যায়। স্বরাষ্ট্র দপ্তরের গাইডলাইনে সমস্ত পুলিশ পার্সোনালিটিদেরকে বলা হয়েছে এই ধরনের ভিকটিমদের নাম একেবারে সিলবন্ধ খামে দিতে হবে।
তার মানে কেন্দ্রীয় সরকারের গাইডলাইন ভায়োলেট হচ্ছে, সুপ্রিম কোর্টের অর্ডার ভায়োলেট হচ্ছে। আজ অবধি আপনি বিনীত গোয়েল সাহেবের একটা স্টেটমেন্ট পর্যন্ত দেখাতে পারবেন না যেখানে তিনি অ্যাটলিস্ট নিজে একটা ক্ষমা প্রার্থনা করেছেন যে হ্যাঁ আমি সেই সময় হয়তো জানতাম না, তিনি বলতেই পারেন যে আমি সেই সময় জানতাম না যে আনন্যাচারাল ডেথের কারণটা কি, সেই জন্য হয়তো বলে ফেলেছি। একটা স্টেটমেন্ট তিনি দেননি, তার কারণ হচ্ছে এই রাজ্য সরকারের একটা এজেন্ডাই হচ্ছে এমন কিছু, এই যে আপনি বলছেন না পুলিশদের থেকে ক্ষমতা চলে গেছে, আসলে তা না, পুলিশদেরকে দিয়েই এরা নিজেদের ক্ষমতাটা কায়েম করে রাখে। সেই কারণে যে ধরনের পুলিশরা এদের হয়ে কথা বলে, আপনার নিশ্চয়ই মনে আছে আইপিএস রাজীব কুমারের সম্পর্কে যখন সিবিআই সুপ্রিম কোর্টে এফিডেভিট রেসপন্স ফাইল করেছিল দুর্নীতির হার্ড ডিস্ক ট্যাম্পারিং এর জন্য, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রাস্তায় অনশনে বসে পড়লেন। তো তার মানেটা কি, এই ধরনের ক্রাইম করা এবং অ্যাবেটমেন্ট টু ক্রাইমে সাহায্য করে যে ধরনের অফিসিয়ালরা, তারাই গভর্নমেন্টের গুড বুকে থাকেন এবং যখন তারা বিপদে পড়ে তখন দেখুন পুলিশের ওপরে কিভাবে কোর্টে বলটা ঠেলে দিচ্ছে, এ জানে না, ও পারে না, ইত্যাদি করে না। তার কারণটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় খুব তীক্ষ্ণ মেধার রাজনীতিবিদ। তিনি এই যে এখন মানে মমতা ভালো মুখ্যমন্ত্রী না অভিষেক ভালো মুখ্যমন্ত্রী, এটাও আমি বলে দিচ্ছি একেবারে স্ক্রিপ্টেড রাজনৈতিক একটা প্রোপাগান্ডা। মানুষের মধ্যে এই দুয়ে দুয়ে একটা চার করে দেওয়ার একটা চেষ্টা। দেখুন আমরা কিন্তু আসলে বিকল্প রাজনৈতিক দলের কথা আর ভাবছি না, আমাদের তর্ক বিতর্কের মধ্যে কিন্তু অল্টারনেট দল নিয়ে প্রশ্ন আসছে না, আমাদের আলোচনা করতে হচ্ছে আচ্ছা মমতা বেটার না অভিষেক ব্যানার্জি বেটার। আমরা কিন্তু অন্য দলকে এখানে ঢোকাতে পারছি না। এটা কিন্তু একটা মার্কেটিং এর গেম। যে কোনো বড় কোম্পানিতে আপনি দেখবেন যে একটা কোম্পানি নিজেদের মধ্যে একটা সাব অল্টারনেট ক্রিয়েট করে নিজেদের মধ্যে ঝামেলা পাকিয়ে দেয়, দিয়ে বাজারটাকে মনোপলাইজ করার চেষ্টা করে। এবং আমি বলবো এই ছবিগুলোর জায়গায় বিনীত গোয়েল, এখন স্পটলাইটে বিনীত গোয়েল এবং অভয়া, তাদের ছবিগুলো বেশি করে রাখতে, এবং ঝন্টু বড়াইক এবং অঙ্কনের কাছে যাব। নিপুণ সাক্সেনা ভার্সেস কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল গভর্নমেন্টের যে মামলাটি, যেখান থেকে অরিত্র যেটা রেফার করছিল, এবং ঝন্টু বড়াইক এবং অঙ্কনও অবশ্যই বলবে কেন বলছি এটা ভালো করে বুঝুন। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন, অনেক বাচ্চা সাংবাদিকতার ছাত্রছাত্রী তারাও জিজ্ঞেস করেছে যে দাদা তোমরা মুখটা দেখাও না কেন। যদি আমার খারাপ লেগেছে, আমার মাথা নিচু হয়ে গেছে যে একটি মেয়ে জিজ্ঞেস করছে আমাকে, দাদা আমি রেপ হচ্ছি এবং তারপরে আমার নামটি প্রকাশ করা যাচ্ছে না। আমি তাদেরকে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আজ আমি আবার বোঝাচ্ছি। এবং প্লিজ আপনারা হয়তো মনে করছেন যে এতে মেয়েটির সম্ভ্রমহানি হবে না, কিন্তু সত্যি বিশ্বাস করুন সে মারা যাওয়ার পরেও তার সম্ভ্রমহানি হতে পারে, এবং সে কারণে মাননীয় বিচারপতিরা এটি ভারতবর্ষের একটি আইন বানিয়েছেন, আমরা নাম নিতে পারি না। বিনীত গোয়েল যেটা করেছেন মারাত্মক ভুল কাজ করেছেন। এমনকি একটি বেসরকারি চ্যানেলে রাজ্যের মুখ্যমন্ত্রী একটি টেলিফোনিক কনভারসেশনে পর্যন্ত এটি বলেছিলেন, ভুল কাজ করেছেন। রচনা ব্যানার্জি ভুল কাজ করেছেন, ক্ষমা চান বা পুলিশ তাদের তলব করুক। নিপুণ সাক্সেনা ভার্সেস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ধর্ষণ মামলায় নির্দেশ যেটা ছিল, নিপুণ সাক্সেনা বনাম ভারত সরকারের যে মামলা, যেটা ঝন্টু বড়াইক এবং অরিত্র বারবার উল্লেখ করছিল, 2019 সালে সুপ্রিম কোর্টে যে মামলা এবং তার অর্ডার আসে 2018 থেকে যেটি চলে, সুপ্রিম কোর্টের গাইডলাইনটি কী ছিল একবার আমি এক ঝলকে দেখাই। ধর্ষণ মামলায় কিভাবে কাজ হবে তা নিয়ে একদম প্রোটোকল বানিয়ে দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসন সংবাদ মাধ্যমের ভূমিকা কেউ নাম নিতে পারবে না, নোটিশ জারি করে কেন্দ্রীয় সরকার প্রত্যেককে জানিয়েছিল, এবং এটা দেখার দায়িত্ব রাজ্যগুলিরও। মুখ্য সচিব, ভাবুন মুখ্য সচিব জানেন না বিনীত গোয়েল এটা করেছেন, তদন্তকারী সংস্থাকে নোটিশ পর্যন্ত দেওয়া যায় সেটা করেননি। 2019-এর এই নোটিশ কেন্দ্রের দেওয়া, মমতা বন্দ্যোপাধ্যায় কি জানেন না? অবশ্যই জানেন। পুলিশ মন্ত্রী জানেন না? অবশ্যই জানেন। মুখ্য সচিব জানেন না? অবশ্যই জানেন। বিনীত গোয়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। কেমন জানেন বিনীত গোয়েল? ঝন্টু বড়াইক আপনার কাছে আসবো 1 মিনিট সময়। আমি বলি তোমায়, তুমি একটু আগে বলছিলে মুখ্যমন্ত্রী, কেন বলো তো সমাজের প্রত্যেকটা স্তরে শাসক দলে বিশেষ করে নেতা মন্ত্রী মিনিস্টাররা এই কাজটা করতে পেরেছে? তার কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা শুরু করেছিল, দুবার নির্যাতিতার নাম বলেছে, দীর্ঘদিনের কেন্দ্রীয় মন্ত্রী, একজন এত সিনিয়র পলিটিশিয়ান, তিনি নিজের কথা উইথড্র করেননি, ফলে তার অধস্তন যারা ক্যাডার তারা এই কাজটা করে ভেবেছে বেঁচে যাবে। তোমাকে আমি কথা বলি যে এই সরকারের যত দুর্নীতি প্রশ্রয় দেয় এই উচ্চপদস্থ আইপিএস আইএসরা, তার ফলে এরা চাকরির থেকে রিটায়ারমেন্টের পরে এদেরকে মোটা টাকায় রিটায়ারমেন্টের পরে পোষে সরকার। আলাপন, তারপরে তুমি রাজীব সিনহা দেখো, চিফ ইলেকশন কমিশনার ছিল এই রাজ্যের, তারপরে তুমি সদ্য হরেকৃষ্ণ ত্রিবেদী এইচআরএ ড্র করেছে, তার বাড়ি থাকার পরেও 14.5 লাখ টাকার উপরে, সে এত বড় ক্রাইম সেন্ট্রাল গভর্নমেন্টের হিসাবে এবং স্টেটের। ফলে এই কাজগুলো মমতা ব্যানার্জির নির্দেশে এরা করে বলেই ভাবে মমতা পার পাইয়ে দেবে, এবং পার পেয়েও যায়। ফলে অবসরের পরেও কিন্তু এরা রিহ্যাবিলিটেশন পায় দিনের পর দিন।
ঠিক ঠিক আমি অঙ্কনের কাছে যাওয়ার আগে, অঙ্কন এই মুহূর্তে ঘড়ির কাঁটায় নির্দিষ্টভাবে 8:39 বাজে আমরা প্রায় জবাব চায় বাংলার শেষের দিকে চলে এসেছি। 8:39 অবধি আমি অন্তত শুনিনি। আমি রিপোর্টারদের বলবো, পিসিআরকে বলবো অল অ্যালার্ট হতে। বিনীত গোয়েলকে কি সরিয়ে দেওয়া হয়েছে, শোকজ করা হয়েছে, কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হয়েছে, রাজ্য সরকার কি কোনো ব্যবস্থা নিয়েছে? দেখুন দেখুন, খোঁজ নিন। আমি তো খোঁজ পাইনি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি করতে পারেন একবার যদি দেখি, এবং তারপর অঙ্কনের কাছে যাব। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী হিসেবে, প্রশাসনিক প্রধান হিসেবে কি করতে পারেন? কারণ কি হাইকোর্ট বলেছে রাজ্য চাইলে ব্যবস্থা নিতে পারে। বিনীত গোয়েলকে বসিয়ে দিতে পারেন, একজন আইপিএস অফিসারকে বরখাস্ত করার ক্ষমতা রাজ্যের নেই, কিন্তু বসিয়ে দিতে পারেন কম্পালসারি ওয়েটিংয়ে। এর আগে ইনস্ট্যান্সেস ছিল। এর পাশাপাশি আর কি করতে পারেন? বিভাগীয় তদন্ত শুরু করতে পারেন, শোকজ করতে পারেন, পদোন্নতি আটকে রাখতে পারেন। এর আগে তো হয়েছে এগুলো। আমি যেহেতু একদম সরকারি নুয়ান্সেস এগুলোকে বলা হয়, ঝন্টু বড় এগুলো কি ঠিক বললাম না ভুল বললাম? একটু যদি 30 সেকেন্ডে ব্যাখ্যা করেন এগুলো কি করতে পারে? কারণ অনেক তৃণমূল কংগ্রেসের নেতারা বলবেন যে এগুলো রাজ্য সরকারের হাতে নেই, উনি আইপিএস অফিসার, কেউ কিছু করতে পারবে না। না, সেমি ফেডারাল স্ট্রাকচারে স্টেটের ক্যাডার হলে স্টেট এই ব্যবস্থাগুলো বা তার থেকে গুরুতর ব্যবস্থা নিতে পারে। ময়ূক, তোমাকে বলি, এই সরকার ক্ষমতায় আসার পরে পশ্চিমবঙ্গে কেন ভারতবর্ষের ইতিহাসে প্রথম সরকার যারা যে এলাকায় তৃণমূল ভোটে হেরেছে বা কম ভোট পেয়েছে সেখানকার পুলিশ কমিশনারদের বেআইনিভাবে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়েছে দময়ন্তী সেন। একটা উদাহরণ একদম। এবং এই পয়েন্ট থেকে আমি অঙ্কনের কাছে যাব। অঙ্কন, রাজ্য ব্যবস্থা নেবে না বোঝা যাচ্ছে, মানে আমরা সব কিছু দেখাবো দেখবো, কিন্তু অসহায় লাগে মাঝে মধ্যে যে সত্যি মানে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে অসহায়, না আমরা বড্ড বেশি অসহায় হয়ে পড়ছি? না, আমাদের প্রত্যাশা রাখাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে, যে আপনি ভাববেন যে সন্ধ্যারানী টুডু, রচনা বন্দ্যোপাধ্যায় কিংবা হলো বিনীত গোয়েলের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যে রেপ ভিকটিমের নাম রিভিল করার জন্য উনি ব্যবস্থা নেবেন, কার থেকে প্রত্যাশা রাখছেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজে রেপ ভিকটিমদের উনি ভিকটিম শেমিংয়ে অপরাধ করেন। আপনি ভুলে গেছেন হাসকালির সময় রেপ ভিকটিমের উনি চরিত্র হনন করছেন কিভাবে, যে প্রেগনেন্ট ছিল না লাভ অ্যাফেয়ার ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হিসেবে স্বাধীন ভারতবর্ষের সবচেয়ে কলঙ্ক তার মাথায় রয়েছে কি জানেন? 48,600টারও বেশি ধর্ষণের মামলা উনি বিচারহীনভাবে রাজ্যে রেখে দিয়েছেন। এই কলঙ্ক স্বাধীন ভারতবর্ষে কোনো রাজ্যের কোনো পুলিশ মন্ত্রীর নেই। 48,600টি ধর্ষণের মামলা কোনো বিচার হয়নি, ধর্ষিতারা বিচার পায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন? বড় বড় পুলিশ অফিসার, এই তো একটু আগে স্যার বলছিলেন যে এই যে দময়ন্তী সেন যদি মেরুদণ্ড দেখিয়ে থাকে, যদি কোথাও আছে তাহিরপুরে সিপিএম জিতুক বা পূর্ব মেদিনীপুরে বিজেপি জিতুক, যদি সেখানে বিরোধী রাজনৈতিক দল জিতে থাকে তাদের বিরুদ্ধে ওনারা ব্যবস্থা নিয়েছেন। মেরুদণ্ড বলা হয় না, মেরুদণ্ড, যদি পুলিশের মেরুদণ্ড থাকে সেই মেরুদণ্ডকে ভেঙেছেন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হিসেবে। আর এই কালচারটার জন্ম দিয়েছে তৃণমূল কংগ্রেস। তাই মমতা না অভিষেক করলে হবে না, তৃণমূল কংগ্রেসকে বিদায় দিতে হবে, তবে পুলিশ আইনের রক্ষক হবে। এখন পুলিশ রয়েছে তৃণমূলের রক্ষক। আমি জাস্ট 10 সেকেন্ড অ্যাড করে নিচ্ছি। এই যে আজকে যে আলোচনাটা মুখ্যমন্ত্রী পুলিশের ঘাড়ে সমস্ত বন্দুক রাখছেন, আমি নিয়মিত যেহেতু শিয়ালদা কোর্টে এই অভয়া ট্রায়ালের জন্য যাচ্ছি, আমি সরাসরি সেখানে জানতে পেরেছি যে শিয়ালদা কোর্টের যাবতীয় যা ইনফ্রাস্ট্রাকচার সেটা তো স্টেটের দেখার কথা। আপনি ভালো করে খোঁজ নিয়ে জানবেন সেইখানে জেলের কিছু ইকুইপমেন্টস, যেরকম ধরুন তালা কিংবা হ্যান্ডকাফ, এগুলো খারাপ, এবং সেটা অন্তত 6বার পিটিশন দিয়েছে স্টেট গভর্নমেন্টের কাছে। 6বার জানানোর পরেও আজ পর্যন্ত সেই জেলে প্রপার ইকুইপমেন্ট সাপ্লাই করেনি। তারপরে মুখ্যমন্ত্রীর এই কথা বলা সাজে না যে পুলিশ ডিপার্টমেন্ট কাজ করে না। একাধিকবার জানানোর পরেও শিয়ালদা আদালতে যথাযোগ্য জিনিসপত্র দেওয়া হয়নি। আপনারা সার্ভে করে দেখে নেবেন। বাজেটে নেই সেইগুলো, পুলিশি বাজেটে থাকে না। পুলিশ কোথায় করে? ভাইপো নবজোয়ার যাত্রায় বেরোবে, 2000 পুলিশ কোচবিহার থেকে ওনাকে মানে নবজোয়ার যাত্রাটাকে সফল করে। এদিকে পুলিশের রিক্রুটমেন্ট নেই, জানিয়ে ময়ূকদা তুমি অনেক শো করেছো। এবং পুলিশের বাজেট সব থেকে বড় কথা, যে এই কথা বলছেন না, একটু আগে বলে গেলেন হুমায়ুন বাবু যে আমাদের পাবলিক সার্ভেন্ট আমাদের টাকায়। মশাই, আপনারা তৃণমূলের এমএলএরা, তৃণমূলের মন্ত্রীরা বেতন বাড়িয়েছেন, নিচুতলার পুলিশ অফিসারদের ডিএ বাড়াননি, নিজেরা বিধানসভায় আইন পাস করে বেতন বাড়িয়ে নিয়েছেন। আপনাকে কে বেতন দেয়? আমার আপনার ট্যাক্সের টাকায় আপনি বেতন পাচ্ছেন বিধায়ক হিসেবে, আমার আপনার ট্যাক্সের টাকায় আপনি গাড়ি চলছেন। আর সেই পুলিশ যাকে আপনি আজ নিচুতলার পুলিশ বলছেন, তো তারা অসহায়, তারা
তারা যদি অভয়ার নাম নিয়ে একটা প্রতিবাদ জানিয়েছে, বেলঘরিয়া থানার এক হোমগার্ডের চাকরি চলে গেছে। আপনারা অভয়া বিরোধী, আপনারা মনুষ্যত্ব বিরোধী। একদম, অঙ্কন, আমি একটু তোমাকে থামাচ্ছি, কারণ অনেকদিন ধরে যে পোস্টটা ভ্যাকেন্ট ছিল কলকাতা পুলিশের, সেই পোস্টটা আপাতত এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে ফিল আপ হলো। অর্থাৎ এই মুহূর্তে কলকাতা শহর নতুন জয়েন্ট সিভিক ক্রাইম, অর্থাৎ মূল যে দায়িত্বগুলো থাকে এই অপরাধ সংগঠিত হলে, যার একেবারে মাথায় যিনি থাকেন কলকাতা পুলিশের নতুন গোয়েন্দা প্রধান, নতুন গোয়েন্দা প্রধানের এই পোস্টটি অনেকদিন ধরে খালি ছিল। নতুন গোয়েন্দা প্রধান হলেন রূপেশ কুমার। আপনারা জানেন রূপেশ কুমার ডিসি ট্রাফিক ছিলেন। লালবাজারে যখন জুনিয়র ডাক্তারদের অভিযান চলছিল লালবাজারে, তখন তিনি ডিসি ট্রাফিক হিসেবে কাজ করেছিলেন রূপেশ কুমার। আমরা দেখতে পাই কিঞ্জল, অনিকেত, দেবাশিসদের সাথে যে কথোপকথনগুলো লালবাজার থেকে বেরিয়ে যিনি করছিলেন, তিনি রূপেশ কুমার। রূপেশ কুমার এই মুহূর্তে কলকাতা শহরের নতুন গোয়েন্দা প্রধান, জয়েন্ট সিভিক ক্রাইম হলেন রূপেশ কুমার এই মুহূর্তে। ব্রেকিং নিউজ, এর আগে ডিসি ট্রাফিক ছিলেন রূপেশ কুমার। কিন্তু রূপেশ কুমারের পাশাপাশি আমি একবার পিসিআরকে বলবো, যদি অঙ্কন যে কথাটা বলছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তো প্রশ্নচিহ্ন লাগিয়ে দিতেন যারা ধর্ষিতা, তাদের ভিকটিম শেমিং, নেম শেমিং, এই সমস্ত কিছু তো মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হিসেবে করেছেন। অঙ্কন যে কথাটা বলছিল, আপনাদের অনেকের মনে হতে পারে যে কি যেন বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাঁসখালিতে। শুনে নিন একবার, শো শেষ হওয়ার আগে শুনে নিন। আচ্ছা, মেয়ে মারা গেছে নাকি রেপ হয়ে, আপনি রেপ বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন? এটা এনকোয়ারি করেছেন কি? আমি পুলিশকে জিজ্ঞেস করলাম, ঘটনাটা খারাপ, অ্যারেস্ট হয়ে গেছে, কিন্তু ছেলেটির সাথে মেয়েটির নাকি লাভ অ্যাফেয়ার ছিল আমি শুনেছি। ইজ ইট এ ফ্যাক্ট? ডিজি সাহেব এখানে আছেন, আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি 5 তারিখে যদি কেউ মারা গিয়ে থাকে এবং যদি তার মধ্যে কোনো রকম কিন্তু থাকে, কোনো রকম কারো কোনো কমপ্লেন থাকে, তাহলে 5 তারিখেই পুলিশের কাছে কমপ্লেনটা দায়ের করলেন না কেন? অ্যাকচুয়াল রেপ হয়েছে না প্রেগনেন্ট ছিল বা অন্য কোনো কারণ হয়েছে, নাকি কেউ ধরে ধরে চড় মেরেছে, শরীরটা খারাপ হয়েছে, লাভ অ্যাফেয়ার্স তো ছিল। যাই না, এই সমস্ত কিছু শোনার পরেও কোথাও গিয়ে কন্ট্রোল করতে হয় ইমোশনগুলো। কিন্তু সত্যি আমরা খুব নগণ্য ব্যক্তি, আমি তো একেবারে খুব সাধারণ নগণ্য ব্যক্তি, কিন্তু রাজ্যের পুলিশ মন্ত্রীর মুখে এই কথাগুলো সাজে না, এবং সে কারণেই বারবার চোখে চোখ রেখে এই প্রশ্নগুলো করে যায় এবং কালও করব। কিন্তু আপাতত একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছে আমি ময়ূক, সঙ্গে থাকুন।